কথাটা কানে আসতেই নিজের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যায় সামিয়া। ড্রেস পুরো শরীরে লেপ্টে আছে, ভীষণ বাজে দেখাচ্ছে। নিজের ওড়নাটা দিয়ে আরও একটু নিজেকে ঢাকার বৃথা চেষ্টা চালিয়ে ইয়াসিরের পাশের সিটে বসে পড়ল সামিয়া। ইয়াসির ড্রাইভিং করতে লাগলো। বেশ অনেকক্ষণ সামিয়াকে পরখ করে নিজের পরনের শার্ট এর উপর জ্যাকেট সামিয়ার দিকে এগিয়ে নিয়ে বলল, এটা গায়ে জড়িয়ে নিন, ঠান্ডা লাগবে না। না সমস্যা নেই, ঠিক আছে আমি। আপনাকে পড়তে বলেছি, পরে নিন। আমার প্রয়োজন নেই বললাম তো। গাড়ি ব্রেক করলো ইয়াসির। সামিয়ার দিকে এগিয়ে গিয়ে নিজ দায়িত্বে জ্যাকেট জড়িয়ে দিল। হঠাৎ ইয়াসিরের এত কাছে আসায় মুহূর্তের জন্য মনে হলো দম আটকে এলো সামিয়ার। বুকের মধ্যে ড্রিম ডিম শব্দ শুরু হলো। নিজ জায়গায় বসতে বসতে ইয়াসির বলল, ঠান্ডায় কাঁপছেন অথচ জ্যাকেট নিতে বারণ করছেন। আপনাদের মেয়েদের এই এক প্রবলেম, সব জায়গায় নিজেদের মন মর্জি চালান। থ্যাংক ইউ ইয়াসির ভাই, আপনাকে। শুনুন, বেশি কিছু ভাবার প্রয়োজন নেই। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও আমি সেম কাজ করতাম, তাই মনের মধ্যে অন্য কোনো চিন্তা আনবেন না। ইয়াসির ভাই, একবার আমার ভালোবাসাটা কবুল করে দেখুন না। নিজের সবটা আপনার জন্য উজাড় করে দিব। নিজের বক্ষ পিঞ্জরায় এই লুকায়িত ভালোবাসা একবার মেনে নিন না। নিজের মনে কি আমাকে একটু জায়গা দেয়া যায় না? কথাগুলো নিজের মনে মনে বলল সামিয়া। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কেন নিয়তি এত কঠিন? কেন ভালোবাসায় এত যন্ত্রণা? ভালোবাসা তো শুদ্ধ জিনিস, তাও কেন এত হৃদ মাঝারে এত রক্তক্ষরণ হয়? ইয়াসির ভাই কি কখনো তার ভালোবাসা বুঝবে না? কথাগুলো ভাবতে ভাবতে কখন যে বাসার কাছে চলে এলো টেরও পেল না। কি ব্যাপার, গাড়িতে বসে থাকার ইচ্ছা আছে নাকি? না, চলে যাচ্ছি আমি। বলেই গায়ে জড়ানো জ্যাকেট খুলতে লাগলো সামিয়া। এই জ্যাকেটের প্রয়োজন নেই আমার, আপনি পরে থাকেন। সামিয়া আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। ইয়াসির এক পলক সামিয়ার দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। অফিসে থেকে এসেছে, বেশ খানিকক্ষণ হয়েছে। রুমে এসে বেলিকে পেল না। ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ পর বেলির কোনো খোঁজ না পেয়ে বেলিকে ডাকলো। কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন? আমি চেঁচাচ্ছি? কোথায় স্বামী এসেছে একটু আদর সোহাগ করবে, তা না করে দূর দূর করছো। কি জন্য ডেকেছেন বলেন, কাজ আছে আমার। আমি বাসায় থাকলে কোনো কাজ করতে হবে না তোমার। আমি বাসায় থাকলে তোমার শুধু একটাই কাজ, আর সেটা হলো আমার সাথে থাকা। কেন, আপনি কি বাচ্চা নাকি যে আপনার পিছে ঘুরঘুর করব? হুম, আমি বাচ্চা না, তবে কয়েকদিন পর বাচ্চার বাবা হব। আপনি তো গম্ভীর মানুষ ছিলেন, তাহলে এত ঠোঁট কাটা স্বভাবের কিভাবে হলেন? বউ পাশে থাকলে স্বামীদের ঠোঁট কাটা স্বভাবের হতে হয়। এখন যদি আমি ঠোঁট কাটা স্বভাবের না হয়ে তোমার মতো লজ্জা পাই, তাহলে তুমি আমি দুজনের সুখের সাগরে ভাসবো কি করে? আর সুখের সাগরে না ভাসলে বাচ্চা আসবে কিভাবে? পরে সবাই আমার পুরুষত্বে প্রশ্ন তুলবে। বলেই হাসতে লাগলো সুভাষ। বেলি মুখ দিয়ে চ উচ্চারণ করল। কথা না বাড়িয়ে ঘর থেকে বের হয়ে বসার ঘরের দিকে হাঁটা ধরল। সুভাষও তার পিছু নিল। বসার ঘরে বসে আছে সামিয়া, মিহির, আমজাদ হোসেন, বিলকিস বেগম আর মনিরা বেগম। রীতা বেগম আর রাজিয়া বেগম রাতের খাবার তৈরি করছেন। সুভাষ, আমরা সবাই যাব, তুমি আর বেলিও চলো। তোমার ফুফু অনেকবার করে দিতে বলেছে, বললেন আমজাদ। বাবা দেখো, বেলির কোচিং করতে হবে, ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে না পড়লেও ভার্সিটিতে ভর্তি হবে কি করে? তাছাড়া আমারও অফিসে কাজ আছে, তোমরা যে ঘুরে আসো। নেক্সট টাইম আমি বেলিকে নিয়ে যাব। ভাইয়া তোমরা চলো, এখন সবাই একসাথে গেলে ভালো লাগবে। ভাইয়া চলো, একসাথে মজা হবে। তোরা যা, আমরা নেক্সট টাইম যাবো না। কেউ আর কথা বাড়ালো না। এতক্ষণ সময় পুরো নীরব ভূমিকা পালন করেছে বেলি। অন্য সময় হলে তো মুখ দিয়ে খই ফোটে, তবে আজ উল্টো চিত্র। অন্য সবাই বিষয়টা খেয়াল না করলেও সুভাষ ভালোভাবেই খেয়াল করেছে। হালকা পাতলা কথা বলে ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল। বেলিও টুকটাক কাজ করে রুমে চলে এলো। রুমে এসে কোথাও সুভাষকে পেল না। নিজের মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সুভাষ বেলির হাতে টান মেরে বসিয়ে দিল। এক ঝটকায় বেলিকে কোলে নিয়ে সদর দরজা দিয়ে বের হয়ে গেল। বেলিকে গাড়িতে বসিয়ে দিয়ে গেট লক করে দিল। কি শুরু করেছেন রাতের বেলা? ঘুমাবো আমি, ছাড়েন আমাকে। চুপচাপ বসে থাকো। বেলি তাও ছুটোছুটি করতে লাগলো। তুমি এখন চুপচাপ না বসলে আমার থেকে খারাপ কেউ হবে না।
সুভাষের ধমকে বেলি চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ ড্রাইভিং করার পর একটা বড় শপে চলে এলো দুজনে। বেলিকে অনেক রকমের চকলেট চিপস কিনে দিল সুভাষ। তবুও বেলির মুখের হাসির কোনো রেখা নেই, মুখটা এখনো মলিন হয়ে আছে। বাড়ি ফেরার জন্য গাড়িতে বসতেই বেলির হাত নিজের হাতের মুঠোয় নিল সুভাষ। কি হয়েছে বেলি, তোমার কি মন খারাপ? বেলি এক পলক সুভাষের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সুভাষ বেলির মুখ নিজের দিকে ঘুরিয়ে আরো ঘাবড়ে গেল। কি হয়েছে এই মেয়ের? কান্না কেন করছে? কি এমন হলো যে মেয়েটা মন মরা হয়ে আছে? বেলিকে তো কোনো সময় এমন মন মরা হয়ে থাকতে দেখা যায় না, তবে আজ কি হলো? বেলি, কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। বেলির চোখের জল মুছে দিয়ে বলল সুভাষ। আপনি আমাকে প্রমিস করুন, আমি যা বলবো তা আপনি আমাকে করতে দেবেন। কান্না করতে করতে বলল বেলি। আচ্ছা, দেখা যাবে, বলো কি হয়েছে। আমি সবার সাথে ফুপুর বাসায় যেতে চাই, আমাকে প্লিজ যেতে দিন। কতদিন ঘুরতে চাই না, সবাই ঘুরবে, আমি বাসায় একা কিভাবে থাকবো? আমিও যেতে চাই তাদের সাথে। আপনি কিন্তু আমাকে প্রমিস করেছেন যে আমি যা বলবো আমাকে করতে দেবেন। আমি কিন্তু যাবই যাব। এক নাগারে কথাগুলো বলল বেলি। আমি তো তোমাকে যেতে না বলিনি, শুধু বলেছি এখন না যেতে। আর আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে পরে নিয়ে যাব, মন খারাপ করো না। না, আমি এখন সবার সাথে যাব মানে যাব। দেখো বেলি, তুমি জানো আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। তোমাকে তো বললাম যে আমি তোমাকে পরে নিয়ে যাব। সুভাষের কথা শেষ না হতেই বেলি গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে বলল। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে যাওয়ার পারমিশন না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি গাড়িতে উঠবো না। বেলি, গাড়িতে এসো বলছি। না, আমি গাড়িতে উঠবো না। ভালোই ভালোই বলছি, গাড়িতে ওঠো। তাদের কথার মাঝে আকাশ ছেদ করে ধরণীতে বৃষ্টির আবির্ভাব ঘটল। সাথে আকাশের গগনবিদারী চিৎকারের মতো বজ্রপাতের আওয়াজ। বিজলি চমকাচ্ছে, সাথে আছে দমকা হাওয়ায়। মুহূর্তের মধ্যেই বেলির সর্বাঙ্গ ভিজে একাকার হয়ে গেল। ঠোঁট জোড়া কাঁপতে লাগলো, কাপড় পুরো শরীরে লেপ্টে গেল। বেলি, তাড়াতাড়ি ভেতরে এসো। আমি আসবো না, আসবো না, আসবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, যেও। তুমি যদি এক্ষুনি ভেতরে না আসো তবে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বেলি। খানিকটা উঁচু আওয়াজে বলল সুভাষ। এখন আমি আসবো না, আমি বৃষ্টিতে ভিজবো। সুভাষ গিয়ে বেলির হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। এক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। না, এই মেয়ের দিকে বেশিক্ষণ তাকানো যাবে না, নেশা হয়ে যাবে। ঘোরের মধ্যে ডুব দিয়ে ডুবে কোনো মেয়েকে কি এভাবে দেখলে চোখ ফেরানো যায়? তাও আবার মেয়েটা যদি হয় বিয়ে করা বউ। তাও অবাধ্য চোখগুলো বারবার বেলির দিকে গিয়ে পড়ল। না চাইতেও বেহায়া চোখগুলো বারবার বেলির ভেজা গলায় বিন্দু বিন্দু জমে থাকা পানের দিকে তাকাতে চাইছে। বারবার চোখ গিয়ে পড়ছে কাঁপতে থাকা বেলির ঠোঁটের দিকে। তবুও নিজেকে সংযত রেখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল সুভাষ। গাড়ি পার্ক করে বেলির হাত ধরে সোজা নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে মুহূর্তের মধ্যেই এক হাতে বেলির কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে বেলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মিনিট পাঁচেক পর ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো। পরপর কয়েকটা চুমু খেলো। একটা লাভ বাইট দিয়ে বাথরুমে চলে গেল। ঘটনাগুলো এত তাড়াতাড়ি হলো যে বেলির বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো। চোখে মুখে লজ্জার ছাপ ফুটে উঠল। নাকসহ দুপাশের গাল লাল হয়ে গেল। ইস, কি লজ্জা! তবে মনের মধ্যে নতুন অনুভূতি হচ্ছে। এই লোক যখনই কাছে আসে ঠিক সেই সময়েই অন্যরকম অনুভূতি কাজ করে। সর্বাঙ্গ জুড়ে শিরশির অনুভব হয়, বুকে ড্রিম ড্রিম শব্দ হয়, হাত পায়ে কাঁপন ধরে। বেলি নিজেও জানে না এই অনুভূতির নাম কি। বেলি জানতেও চায় না। ঘুম থেকে আজ একটু লেট করে উঠল বেলি। পুরো রুমে চোখ বুলিয়ে কোথাও সুভাষকে পেল না। লোকটা হয়তো অফিসে চলে গেছে। কাল রাতে বৃষ্টিতে ভেজার ফলে শরীর কেমন যেন লাগছে, মাথাটা ভীষণ ব্যথা করছে। কেন যে বৃষ্টিতে ভিজতে গেল? দ্রুত ফ্রেশ হয়ে নিচে চলে আসলো বেলি। আগে একটু নাস্তা করা দরকার, তবেই ভালো লাগবে। হৃদিতা আপু, তুমি কখন এলে? বলেই হৃদিতাকে জড়িয়ে ধরল বেলি। তুই যখন ঘুমের দেশে ছিলি তখন এসেছি। বলেই হাসতে লাগলো হৃদিতা। তুমি যে আসবে আগে বলনি কেন? এত প্রশ্ন না করে আগে নাস্তা করে নে, পরে কথা হবে। তোমার বোনের দিক থেকে চোখ সরিয়ে একটু আমার দিকেও তাকাও শালি সাহেবা। বলেই হাসতে লাগলো সায়েম। আরে, আপনি আবার কখন এলেন দুলা ভাই?
তোমার বোনের সাথে এসেছি। তুমিই তো বোনকে পেয়ে আর আমাকে দেখোই নাই। যাও আগে নাস্তা করে আসো, পরে সব কথা হবে। হৃদিতার হাজবেন্ড সায়েম, পেশায় একজন শিক্ষক। ভালোবেসে বিয়ে হয়েছে হৃদিতার। একটা মেয়ে আছে 5 বছরের, নাম চাঁদ। এতদিন পর বাবার বাসায় এসেছে, তাও আবার এক বিশেষ কারণে। কারণটা হচ্ছে সকলে একসাথে মিলে ফুপুর বাসায় যাবে। হৃদিতা প্রথমে না যেতে চাইলেও সাইম একদম তৈরি ঘুরোঘুরি করার জন্য, তাই তো এখানে চলে এসেছে। সকলে একসাথে ঘুরতে যাবে। রাত বাজে 8টা। সামিয়ার রুমে বসে আড্ডা দিচ্ছে 3 বোন। মূলত আগামীকাল রাতে তারা ফুপুর বাসায় রওনা দিবে, তাই তো সামিয়া তার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। বেলি আর হৃদিতা বসে তাকে হেল্প করছে। কি ব্যাপার বেলি, তোর বর মনে হয় তোকে অনেক ভালোবাসে, তাই না? না আপু, তেমন কিছু না। তোমার ভাই একটা গম্ভীর মানুষ, সে আর ভালোবাসা? আরে যদি ভালো নাই বাসে তাহলে দাগগুলো আসলো কোথা থেকে বেলি? বলেই মুচকি হাসি হাসতে লাগলো হৃদিতা। মূলত গলার সেই দাগের দিকে ইশারা করে বলছে হৃদিতা। ওহো আপু, কি দেখালে কি তুমি আমায়! ইস, আমি এতক্ষণ কেন দেখলাম না এটা? অনেক আদর করে সুভাষ ভাই তোকে, তাই না বেলি? এতদিনে তো তাহলে ঠিক তোকে চুমুও খেয়েছে ভাইয়া, তাই না? ঠোঁটে চুমু খেতে কেমন লাগে বল না বেলি? ঠোঁটের স্বাদ কেমন? বলেই বেলিকে হালকা ধাক্কা দিয়ে হাসতে লাগলো সামিয়া। লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে বেলির। মনে হচ্ছে কোনো চোর চুরি করে ধরা খেয়ে গেল। লজ্জায় অস্বস্তিতে পুরো ফেস অন্যরকম হয়ে গেল। দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। আহা থাম তো সামিয়া, মেয়েকে আর লজ্জা দিস না। বলেই অট্র হাসিতে ফেটে পড়ল সামিয়া আর হৃদিতা। থাকো তোমরা, আমি যাই। আরে বাবা কোথায় যাচ্ছিস? আচ্ছা সরি, আর তোকে লজ্জা দিব না। আমরাই তো লজ্জা দিব, আর লজ্জা দিলেই বা কি, লজ্জা ভাঙার জন্য অন্য একজন তো আছে, তাই না বেলি আপু? সামিয়ার কথা শুনে হৃদিতা হেসে দিল। আমি কিন্তু এখন সত্যি সত্যি চলে যাব। আচ্ছা আচ্ছা, আর লজ্জা দিব না। প্রতিবার বলছো লজ্জা দেবে না, তাও লজ্জা দিয়েই যাচ্ছ, এটা ঠিক না। আচ্ছা বাবা ঠিক আছে, আর লজ্জা দিব না। রাত বাজে 10টা। খাবারের পর্ব শেষে যে যার রুমে চলে গেল। রুমে বসে ল্যাপটপে কাজ করছে সুভাষ। বেলি তো খুশিতে আত্মহারা। খুশি হবে না কেন? অবশেষে ফুপুর বাড়ি তার যাওয়া হচ্ছে। রাতে ডিনার করার সময় সুভাষ বলে উঠল, আমি আর বেলিও আপনাদের সাথে যাব, তবে আমরা 2 দিন থেকেই চলে আসব। অনেক কষ্ট করার পর অফিস থেকে ছুটি নিয়েছি, বেশি দিন অফ দেওয়া ঠিক হবে না। এই কথা শোনার পর বেলির মন তো খুশিতে লাফাচ্ছে। ইস, কি যে মজা হবে না! কতদিন পর ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে। নিজের জামাগুলো গুছিয়ে সুভাষের সামনে গিয়ে বলে উঠল বেলি। থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে আপনি যাওয়ার জন্য পারমিশন দিয়েছেন। হুম। আর কথা বাড়ালো না বেলি। এই লোকের আবার কি হলো? এমনি সময় তো কথা বলে, আজ এমন চুপচাপ হয়ে আছে কেন? আজ লোকটাকে একটু বেশি গম্ভীর মনে হচ্ছে। শরীর ভালো না নাকি মন ভালো না? বেশি কথা না ভেবে বেডে শুয়ে পড়ল বেলি। কিছুক্ষণ পর সুভাষ শুয়ে পড়ল। বেলি বুঝতে পারল সুভাষ শুধু এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুমোচ্ছে না। তাই লাইট অন করে ধীর কণ্ঠে সুভাষকে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? সুভাষ বেলির দিকে তাকালো। সুভাষের চোখের দিকে তাকিয়ে বেলি আঁতকে উঠল। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে। সুভাষের মাথার কাছে বসে বলল, কি হয়েছে? শরীর কি বেশি খারাপ লাগছে? আম্মুকে ডাকবো? কাউকে ডাকা লাগবে না, মাথা প্রচুর ব্যথা করছে। মাথাকে একটু হাত বুলিয়ে দিতে পারবে? বেলির কোমর জড়িয়ে কোলে মাথা রেখে বলল সুভাষ। বেলির শরীরে শিরশির অনুভূতি হতে লাগলো। সুভাষের দাড়িগুলো বেলির পেটে বিচ্ছে। এই আকুল চাওয়া কি ফিরিয়ে দেওয়া যায়? না, ফিরিয়ে দেওয়া যায় না। তাই বেলিও সুভাষের চাওয়া গ্রহণ করল। অতি নরমভাবে কাপা হাতে সুভাষের চুলগুলো টেনে দিল বেলি। কিছুক্ষণ পর ঘন নিঃশ্বাসের আওয়াজে বুঝে গেল সুভাষ গভীর নিদ্রায় ডুব দিয়েছে। আজ বেলি গভীরভাবে সুভাষকে লক্ষ্য করল। লোকটাকে দেখে কে বলবে যে সারাদিন শুধু ধমকাধমকি করে? কি সুন্দর শান্ত দেখাচ্ছে, একদম বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। বেলিকে এমনভাবে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালাবে। সুভাষের ঘুম আর নষ্ট করতে চাইল না বেলি। হেলান দিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেই বুঝতে পারল বাসায় বেশ তোড়জোড় চলছে। আজ রাতে তারা সিলেটের জন্য রওনা দিবে, তাই তো যে যার মতো করে হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছে। রাত বাজে 2টা।
নিজের ফোনে টাইম দেখে ফোন পকেটে রেখে দিল সুভাষ। সুভাষের জার্নি করার অভ্যাস থাকলেও বেলি একদম বেশিক্ষণ জার্নি করতে পারে না, তাই তো কয়েকবার বমি করে অবস্থা খারাপ করে এখন সুভাষের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভাষ বলেছিল নিজেদের গাড়ি দিয়ে যাবে, কিন্তু রিদিতা আর সামিয়া বলেছে যে বাস দিয়ে যাবে, তাই তো বড়দের সবাইকে গাড়ি দিয়ে পাঠিয়ে নিজেরা বাস দিয়ে যাচ্ছে। সবার চোখে ঘুম থাকলেও ঘুম নেই সুভাষের চোখে, সে তো এক কিশোরী কন্যাকে দেখতে ব্যস্ত। দু চোখের মধ্যে বিচরণ করছে কিশোরী কন্যার মুখখানা। বেলির হাতকে নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেল সুভাষ। বেলির মুখে চাঁদের আলো আশ্রয় পড়ছে, কি সুন্দর স্নিগ্ধ লাগছে, মায়া লাগছে খুব করে। অদূরে লাগছে, মনে হচ্ছে কোনো ঘুমন্ত ফুলকে দেখছে সুভাষ। অবশ্যই ঘুমন্ত ফুল হলো তার ফুল, তার নিজস্ব বেলি ফুল। মিশে যাব তোমার রন্ধ্রে রন্ধ্রে, থাকবো আজীবন পাশে। দিলাম আমি এই আশ্বাস, আমি শুধু হতে চাই তোমার একান্ত ব্যক্তিগত সুবাস, শুধুমাত্র এই বেলি ফুলের সুবাস। বলেই বেলির চুলে চুমু খেল সুভাষ। সে নিজেও ঘুমের দেশে পাড়ি জমালো। বেশ কিছুক্ষণ আগে ফুপুর বাসায় এসেছে তারা। বড়রা তাড়াতাড়ি চলে এসেছে, সুভাষদের একটু লেট হয়েছে আসতে। সকলের কথার মাঝে বসার ঘরে প্রবেশ করলো ইয়াসির আর সাজিয়া। তাদের দেখে সুভাষ সহ সকলেই একটু চমকে গেল। তোফায়েল চৌধুরী আর মিতু চৌধুরী দুই ভাই বোন, বাবা মা দুজনেই মারা গেছেন বেশ কয়েক বছর হলো। তোফায়েল চৌধুরীর ওয়াইফ মিতা সুভাষের ফুপু, নিশি আর নিহাল তাদের ছেলে মেয়ে। নিহাল বড় আর নিশির ছোট। নিহাল সুভাষের থেকে 2 বছরের ছোট। নিশি আর মিহির সমবয়সী, দুজনেই এসএসসি এক্সাম দিবে। মিতু চৌধুরীর 2 ছেলে মেয়ে, ইয়াসির, আফতাব আর সাজিয়া। সাজিয়ার জন্মের কয়েক মাস পর সড়ক দুর্ঘটনায় মারা যায় মিতু চৌধুরীর স্বামী। মূলত আজ তাদের সকলকেই নিজ বাসায় আসতে বলেছেন তোফায়েল চৌধুরী, তাও এক বিশেষ কারণে। যাও, সব কথা পরে হবে, যে যার রুমে চলে যাও, বললেন মিতা বেগম। সকলে নিজ নিজ বরাদ্দকৃত রুমে চলে গেল। সারা রাত জার্নি করে কি আর শরীর চলে নাকি, তাই খাবার খেয়ে রেস্ট করার জন্য সকলে চলে গেল। বেলা বাজে 10টা। সকলে মিলে আড্ডা দিচ্ছে, বড়রা মিলে রান্নার কাজ দেখছে। শুধু উপস্থিত নেই সামিয়া আর ইয়াসির। তারপর বলো, সুভাষ বিবাহিত জীবন কেমন যাচ্ছে? ঠিক আপনার যেমন যাচ্ছে আমারও তেমনটাই যাচ্ছে। আমাকে তো আমার বউ খুব আদর যত্ন করে, তোমাকে কি করে? তুমি ছোটদের সামনে কি বলছো তার কি কোনো খেয়াল আছে? আমি আবার কি বললাম? আমার আর বউয়ের আদর যত্ন পাওয়া হবে না, এই জন্যে বউ যে লজ্জাবতী। বলেই বেলের দিকে তাকালো সুভাষ। আপনারা আমার বান্ধবীকে লজ্জা দেওয়া বন্ধ করুন তো। দেখুন পুরো লাল টমেটো হয়ে গেছে লজ্জায় আমার লাল টুকটুকে বান্ধবী। বলেই হাসতে লাগলো সাজিয়া। সাজিয়ার কথায় সকলে বেলির দিকে তাকালো। বেলি এক দৌড় দিল বসার ঘর থেকে রান্নাঘরের দিকে। ইস, আর বেশিক্ষণ থাকলে মনে হয় জান বেরিয়ে যেত বেলির। এমন করে কেউ লজ্জা দেয় নাকি? বেলির যাওয়ার পর শোনা গেল বেশ জোরে হাসির আওয়াজ। দুপুর গড়িয়ে বিকেলবেলা, আকাশ পরিষ্কার, মৃদু বাতাস বইছে। ছোটরা সকলে মিলে হাঁটতে বের হয়েছে। বড়দের যাওয়ার কথা থাকলেও শেষে যাওয়া হলো না। আর যায়নি সামিয়া এবং ইয়াসির। ইয়াসির সচরাচর কোথাও যায় না। সামিয়া মাথা ব্যথার অজুহাত দিয়ে যায়নি। ইয়াসিরের সাথে কথা বলার জন্য স্পেস খুঁজছিল, পেয়েও গেল বটে। ইয়াসির আগে থেকে ছাদে দাঁড়িয়েছিল। সামিয়া ছাদে লাগানো ফুলের গাছে পানি দেওয়ার বাহানায় ছাদে এসেছে। যদি কোনোভাবে ইয়াসিরকে তার ভালোবাসা বোঝানো যায়, চেষ্টা করতে সমস্যা কোথায়? সে তো আর প্রেম করতে চাইছে না, একবার শুধু মানুষটা হুম বলুক, ডিরেক্ট বিয়ে করে নিবে। ছাদের এক কোনায় ইয়াসির দাঁড়িয়েছিল। ইয়াসিরের কাছে গিয়ে বলল সামিয়া, ইয়াসির ভাই, ভালোবাসা এত যন্ত্রণা কেন? ভুল মানুষকে ভালোবাসলে যন্ত্রণা পেতেই হবে। এই বয়সটাই আবেগের, এসব মাথা থেকে ঝেড়ে ফেলুন। এত সহজে কি ভালোবাসা ভুলে থাকা যায়? মানুষ সৃষ্টির সেরা জীব, আপনি চেষ্টা করে দেখুন, আপনি পারবেন। আমাকে আগলে নিলে কি খুব বেশি ক্ষতি হতো আপনার? আমি শুধু আপনার পাশে থাকতে চাই ইয়াসির ভাই। আপনি আমার পাশে থাকলে শুধু ক্ষতি নয়, ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। চাইলেই সবাইকে পাশে পাওয়া যায় না, নিয়তি মেনে নিতে হয়। আপনি আমার ভালোবাসা কবুল করলে আমাদের নিয়তি অন্যরকম হবে। একটা বার আমার ভালোবাসাকে নিজের করে দেখুন না। কেন আপনার প্রতি এত টান অনুভব হয় আমার, বলুন না। শুনুন,
মেয়ে চাইলেও কিছু কাজ করা আমাদের দ্বারা সম্ভব নয়।